গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সোমবার আর 1 এপ্রিল, এপ্রিল ফুল। আজকে সবাই জানো নিশ্চয়ই আজকে এপ্রিল ফুল, তবে আমি তোমাদের এপ্রিল ফুল করতে আসেনি। বাবাইয়ের আজকে পরীক্ষা, সকালবেলা 11টা থেকে পরীক্ষা, তো বাবাইকে স্যার পড়াতে এসছে, ওই ঘরে পড়াচ্ছে। আর আমি এদিকে আমার জন্য 1 কাপ চা করে নিলাম। চাটা করেই ভাত বসিয়ে দিচ্ছি। এখন প্রায় ওই 9টা মতন বাজে, তো 9টা বাজে দেখে আমি ভাত বসালাম। ভাত আলু সিদ্ধ দিয়ে বসালাম, এটা খেয়েই যাবে বাবাই। তোমাদের দাদা ভাইয়েরও সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে এটাই। তো ভাত বসিয়ে যে আমি চা খেতে বসলাম, আর হয়েও গেল চা খাওয়া। চা বিস্কুট মুড়ি খেয়ে নিলাম, আমার ব্রেকফাস্ট হয়ে গেল। পরে আবার কিছু খাবো, সকালবেলা তো আমি জানো ওই চাটা খাই। আর এদিকে চা খেতে খেতে ভাতও ফুটে উঠেছে। তো গাইস এখন বাজে 9:30 20 বাজে, আর মুখটা ফুটে উঠেছে। বাবাই ওই ঘরে রয়েছে, পড়িয়ে গেল স্যার। এখন বলবো ওকে স্নান করতে যেতে। কি রে, যা স্নান করে, একটু বইগুলো চোখ বুলিয়ে নিয়ে স্নান করে নিয়েছে। তোমাদের দাদাভাই ওই ঘরে ঘুমাচ্ছে। সকালবেলা উঠে আগে বাইরের জামা কাপড় মেললাম। আজকে সারা রাত আমার ঘুম হয়নি, মানে কালকে সারা রাত এই বাবাইয়ের পরীক্ষার টেনশনে আমার ঘুম হয়নি। আমি রাত্রিবেলা থেকে শুধু স্বপ্ন দেখছি কি যে টাইম হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারিনি। সকালবেলা স্যার এসে পড়াতে, কলিং বেল বাজিয়েছে, শুনতে পাইনি, এরকম এইসব উল্টো পাল্টা স্বপ্ন দেখছি। ভোর 5টার সময় ঘুম ভেঙে গেছে, মনে হচ্ছে দরজায় গিয়ে ঠক ঠক করছে, ডাকছে, পড়াতে চলে এসছে। মানে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে। এ করে সারাটা রাত ঘুম হয়নি। ঘুম না হলে দেখবি সকালবেলা কেমন শরীরটা কেমন খারাপ করে, সেরকম হচ্ছে। সকাল সকাল রান্নাবান্না করে দুপুরবেলা একটা ঘুম দেবো, এটা ভাবছি, কিন্তু দুপুরবেলার আগে ঘুম পুরো কেটে যাবে, তখন আর ঘুম আসবে না। কিরে বাবাই, যা 9টা 20 বেজে গেছে, যা চান করতে যা। চান করে এসে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি দেখিস করে। 10টা 20-তে 15-20-তে বেরোলেই হবে। 11টার থেকে পরীক্ষা, ঘর খুঁজতে হবে আবার। যা স্নান করে আয়। বাবাও সকালবেলা উঠেছে তো 6:30 কটায় উঠেছিস বাবাই? 6টা 6:30? 6:30টার সময় উঠেছে, পড়াতে এসেছিল। চলো দেখতে থাকো, পরে আসছি। এদিকে ভাতও হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে আসলাম। ভাতটা ফ্যান ঝরিয়ে নিলাম আর একটু নরম করলাম, কারণ আলু সিদ্ধ ভাত রান্না হলে না একেবারে শক্ত ভাত হলে খাওয়া যায় না। ওই জন্য নরম করেছি দেখে আবার দেখছি যে বেশিই নরম হয়ে গেছে, তাই ঢাকনাটা একটু ফাঁকা করে রাখলাম। আলু সিদ্ধও রয়েছে ওর ভেতরে। আলু সিদ্ধ মাখবো না, এমনি ভাতের সাথে মেখে খাবে আর কি। আলাদা করে তেল দিয়ে যেই আলু সেদ্ধ মাখা হয় তেল লঙ্কা দিয়ে, সেটা করব না। আর সেইভাবে ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই সকাল সকাল এগুলো, নইলে ওরা তো এখন আমার হাতে কোনো কাজ নেই। বাবাই এখন স্নান করতে যাবে, ড্রেস পরবে, তারপরে খাবে। যখন খাবে তখন থেকে আবার আমার কাজ। ওই জন্য এই টাইমটা ভাবলাম এই কাজগুলো করে, মানে গামলাটা খালি করে রাখি, বেসিনটাও খালি করে রাখি। বেসিনের মধ্যে অনেকগুলো বাসন জমে গেছে, আর বাসন বেসিনে থাকলে না বেসিনে কোনো কাজ করা যায় না। ধরো একটু পরে যখন রান্না বান্না করবো, সবজি ধোয়া, তারপরে হাত ধোয়া, কোনো কিছু করলেই ওই এঁঠো বাসনের জল ছিটকে গায়ে আসে, তখন একটা খারাপ লাগে। তাই 1 গামলা বাসন প্রায় হয়েছে, অনেকগুলোই। আর বেসিনে কেন বলো তো জল রাখি, একেবারে ডাইরেক্ট এঁঠো বাসন আমি গামলায় জমাই না। তাহলে কি হয়, এঁঠোর দাগগুলো দেখবে বাসনে লেগে থাকে, পরে যখন মাসি মাজে তখন ওই এঁঠো ওঠাতে অনেক খাটনি করতে হয়। তার থেকে বেসিনের মধ্যে থাকলে জল দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে গামলায় রাখি, তাহলে এঁঠোটা কিন্তু ধুয়ে যায়। জাস্ট পরে মেজে নিলে ভালোভাবে উঠে যায়, অতটা প্রেশার দিতে হয় না আর কি। তো এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম সুন্দর করে। এবার বাবার জন্য ভাতও বেড়ে দিলাম। বাবাই স্নান করে চলে এসেছে, ড্রেসটা এখনও পরেনি, বললো পরে পরবো, আগে ভাত খেয়ে নিই। আর আমিও বললাম হ্যাঁ ভাত খেয়ে নে, নইলে ভাত বেড়ে রাখলে না সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে, ওই ফ্যানের নিচেটাই যদি রাখি। তো ওই আলু সেদ্ধ বাবাই তো খেতে চায় না, তাও জোর করে অল্প একটু আলু সেদ্ধ দিলাম, দিয়ে ভাতের সাথে একেবারে চটকে মেখে দেবো যাতে ও বুঝতে না পারে। তো বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে দিলাম ভাত। এখন ওই যে বাবাই খেতে বসেছে, আর ড্রেস পরেনি, তবে স্নান হয়ে গেছে ওর। তো ওর ড্রেসগুলো ছিল ওর ওয়ার্ড্রপের মধ্যে, সেগুলো আমি বের করে দিলাম, ব্যাগটাও নিজেই গুছিয়ে রেখেছে। আর বাইরে আজকে দেখো কি সুন্দর হাওয়া আর রোদ, কি সুন্দর হাওয়া আজকে বাইরে। হাওয়াও আছে আবার রোদও আছে সেরকম।
বাবাই ভাত খেয়ে এখন গেল ইউনিফর্ম পরতে। তোমাদের দাদাভাই উঠে গেছে মুখ ধুতে, ও বেরোক, তারপরে যদি ভাত খায় তখন দেবো, নইলে বাবাইকে দিয়ে এসে তারপরে খাবে। এই যে বাবাই রেডি হয়ে বসে আছে, ফুল রেডি, শুধু জুতোটা পরবে। তোমাদের দাদাভাই রেডি হলে তাই বেরোবে। 10:15 বাজে। ওরা এখন বেরিয়ে গেল স্কুলে। তোমাদের দাদাভাই ভাত খায়নি এখন, হয়তো বাজার করে এসে খাবে। আর রান্নাঘরে মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে। যেমন জলের বোতলগুলো আজকে আগেই ভরে নিলাম, রান্না করতে হতে প্রতিদিন শুধু বাজারে আনলে রান্না করব। আর এখন এই ঘরের বিছনাটা তুলে দিই, বিছনা গোছাবো। কালকে রাত্রেবেলা এত ঠান্ডা লাগছিল, আর চাদর সব গুটিয়ে কোথায় চলে গেছে খুঁজে পাইনি। বাবাই শুয়েছিল ওই পাশে, ওই বিছানার চাদর তুলে গায়ে দিয়ে দিয়েছে, ওই জন্য গুটিয়ে কী অবস্থা বিছনাটা। তুলে নিই, চলো রান্নাগুলো খুলে নিই। এই জানলার পর্দাগুলো খুলে দেবো, কেচে দেবো, এই দুটো আর এই দুটো। আগের দিনকে তো দেখলে সব দরজা জানলার পর্দা কেচেছিলাম, এই দুটো বাকি ছিল। আমার রোদও আছে আজকে, বিছানাটাও ঝাড়বো। পর্দা খুলে নিলাম আর বিছনাটা গুছিয়ে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এই জানলার পর্দাটা না বারান্দার, আমার বারান্দায় এই বড় জানলাটা তিনটে পর্দা বানানো আছে। তো দুটোই এখানে টাঙাই, একটা দরকার পড়ে না। মানে আর একটা হলো বেশি কুচিটা বেশি থাকে, আমার অত ঝামেলা করার দরকার নেই, দুটো পর্দায় আমি টাঙাই ওখানে। ওই জন্য একটা এক্সট্রা ছিল, তবে এটা এখানে ছোট হচ্ছে একটু, মানে কুচি করে দিলে এখানে দুটো পর্দা হলে ঠিক হয়। তো এটা কেন বলো তো, এখন আপাতত টাঙিয়ে দিলাম, একটু পরেই এত রোদ এসে যাবে জানলা দিয়ে। এখানে ঠাকুরের জায়গাটায় না পুরো রোদ, একদম তপ্ত রোদ চলে আসে, ওই জন্য পর্দাটা আমার এই পাশে তখন টেনে দিতে হয়। তাই জন্য আপাতত এখন এই পর্দাটা দিয়ে রাখলাম, কাঁচা হয়ে যাক। আর এই বেলার মধ্যেই কাচলে বিকেলের মধ্যেই শুকিয়ে যাবে, তখন ওইগুলো আবার এখানে টাঙিয়ে দেবো। এখন আপাতত এটাই থাকে, এটাও ভালো লাগছে কিন্তু এই ঘরের সাথে, বলো। আসলে এই পিঙ্ক কালারের পর্দাটা এতটাই সুন্দর, মানে অফ হোয়াইট আর পিঙ্ক এতটাই সুন্দর যে যেই ঘরে দেবো সেই ঘরেই ভালো লাগবে। আরও দুটো এরকম বানানোর ইচ্ছা আছে ওই ঘরের জন্য। একটা তো এরকম আছে, ভাবছি যে আমাদের বেডরুমের পিঙ্ক কালারের পর্দাটা দিলেই মানাবে। তো এই কম্বিনেশনটা করলেও কিন্তু ভালো লাগবে। এখানে একটা যখন আমার এক্সট্রা আছে, আরও তিনটে বানালে দুটো জানলায় হয়ে যাবে, দুটো করে ভালো লাগবে কিন্তু, বলো। তো চলো, ঘরদর গোছানো কমপ্লিট হলো, এখন শুধু বাজারের অপেক্ষা। বাজার করে আনুক, ততক্ষণে এগুলো গুছিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিই। 11:15 বাজে। আমি তো আর ভাত খাবো না, তোমাদের দাদাভাই এসে ভাত খাবে। আমি একটু চিড়ে খেয়ে নিই, চিড়ে ছাতু খেয়ে নিই। গরমে আমি তো ভাত খেতেই পারবো না। আর এগুলো চিড়িয়া দেখো কতটা হয়ে, মাত্র 4টে পর্দা, তাই এতটা হয়েছে। মানে বড়ো গামলা বের করে এতে ভেজাতে হবে। পর্দা যেদিন কাঁচা হয় না, আর অন্য কিছু কেচে ভেজানোর মতন, মানে ভিজিয়ে রাখার মতন জায়গা পাওয়া যায়। চলো ভিজিয়ে নিই। পর্দাগুলো সার্ফে ভিজিয়ে রেখে আসলাম। এখন কিছু একটু খাবো, ব্রেকফাস্ট করব, এত গরম লাগছে আর ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। কালকে তোমাদের দাদাভাই এই তরমুজটা নিয়ে এসেছিলো বাজার থেকে, তো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা কাটতে গিয়ে দেখছি এত শক্ত হয়ে গেছে যে বলার মতন না। ভেতরটা একদম নর্মাল আছে, কিন্তু ওপরের খোসাটাই এত মোটা, তো শক্ত হয়ে গেছিলো, আমি ছুরি দিয়ে কাটতেই পারছিলাম না। আর ভাবছি যে এখন তরমুজটাই কেটে রাখি, তোমাদের দাদাভাই আসলেও দেবো খুনি, আর বাবা স্কুল থেকে বাড়ি আসলেও দিতে পারবো। আর তোমাদের দাদাভাই বাড়ি এসে ভাত খেয়ে গেছে।
ভাত খেয়ে বাজার দিয়ে গেল আর কি, সবজি বাজার টাজার যেগুলো করার। আর আমি বললাম যে মাছ মাংস কিছু খাবো না, সবজিই খাবো, তাই জন্য সব সবজি যা যা ছিল না তাই এনে দিয়েছে। আর তরমুজটা 3 ভাগের 1 ভাগ আমি কাটলাম, এতটাই বড়, আমরা একদিন তো খেতেই পারবো না আমরা 3 জন মিলে। বাবাই হয়তো খাবে এক টুকরো কি 2 টুকরো, অত খেতে চায় না, বাবাই একদমই ফল খেতে চায় না। তোমাদের দাদাভাইও 1-2 টুকরো খাবে, বেশিরভাগটা আমারই খেতে হবে। তো আমি ভাবলাম তাহলে ব্রেকফাস্টে আজকে তরমুজটাই খাই। তরমুজ আর একটু ছাতুর শরবত করে নিয়েছিলাম, মানে শরবত বলতে কি একটু লবণ চিনি দিয়ে ছাতুরটা গুলে নিয়েছি জলে, ব্যাস। এটাই বেশ গরমের দিনে ভালো একটা ব্রেকফাস্ট, হেলদিও আর অনেক জলের ঘাটতিও পূরণ হয়। আমার তো জল খাওয়াই হয়ে ওঠে না, বাড়িতে থাকলেও কাজের মধ্যে থাকি, জল খাওয়া হয় না। আর এই জল জাতীয় ফলগুলো খেলে না গরমে কিন্তু ভালো। এই যে আজকের বাজার অর্ধেকটা কেটে গুছিয়ে নিয়েছি, অর্ধেক এখনও কাটবো। আর লতি নিয়ে এসছে, লতি রান্না করব, আর পটল শসা এগুলো সব রেখে দেবো ফ্রিজে। সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা আর বড়ি দিয়ে তরকারি হবে। তো ডাঁটা আলুটা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর কাঁচা আম কেটেছি, আম দিয়ে ডাল করব আজকে, মসুর ডাল করব আম দিয়ে। ডালটা সেদ্ধ করে নিলাম, এখন শুধু ফোড়ন দেওয়া বাকি। আর এই তরকারির সমস্ত কিছু কাটা হয়ে গেছে, শুধু এখন লতিটা ছাড়াবো, একটু রসুন ছাড়াবো, দিয়ে সর্ষে রসুন বাটা করব, বাটা দিয়ে লতিটা করব। তো লতি কাটতে অনেক সময় লেগে যাবে, দেখতে থাকো, ছাড়িয়ে নিই তারপরে আসছি। এই যে এখন সব গুছিয়ে রান্না বসিয়েও দিয়েছি, এখানে ডালটা ফোড়ন দিয়ে বসালাম, টক ডাল। আর এদিকে ওই কচুলতিগুলো কেটে ছাড়িয়ে, এই ছাড়াতেই লাগলো আমার 1 ঘন্টা। এখন লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়েছি, একটু হালকা ভাপ না দিয়ে নিলে না গলা ধরবে। এদিকে ডালটাও হতে থাক, তারপর তরকারিটা করব। হ্যাঁ, আর বাবা স্কুল থেকে চলেও এসেছে। এখন ভর দুপুরে কেন দোকানে যাবি? দিয়ে চলে এসছে, পরীক্ষা তো অতটা ভালো হয়নি বলছে, আর প্রশ্নগুলোও দেখলাম কমন আসেনি, মানে ভালো যেগুলো পড়ে গেছে সেগুলো বেশিরভাগই দেয়নি, সব কমন আসেনি, একটু কঠিন এসছে প্রশ্নগুলো। বলছে তো ইংরেজিটা ভালো দিয়েছে, কিন্তু বাংলাটাই যা পড়ানো হয়েছে মানে সেইগুলোই কমন আসেনি বড় করতে। লতিটা সেদ্ধ করে এখানে একটু জল ঝরাতে রেখেছি, এখানে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রসুনের পেস্ট করেছি, এটা লতিতে দেবো। আর এদিকে তরকারিটাও বসিয়েছি, ডাঁটা আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। আজকে বড়িটা হচ্ছে মসুরির ডালের বড়ি। আর এদিকে ডাল হয়ে গেছে, ডাঁটা আলুর তরকারি যে হয়ে গেছে। আর এখন লতিটা বসিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, আর কাঁচা লঙ্কা দিয়ে লতিটা ভাজা করছি। বাবা এসে যাচ্ছে কেন কড়াই। আর এখানে একটু সর্ষের পেস্ট করেছি, সর্ষে দিয়ে রসুন দিয়ে, আর এই ভাজার মধ্যেও কয়েকটা রসুন দিয়েছি, 2-4 কোয়া কাঁচা লঙ্কার সাথে। একটু ভাজা ভাজা হোক, তারপরে সর্ষে বাটার পেস্টটা দেবো। এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট, এইখানটায় রান্নাঘর গোছানো হয়ে গেছে। আর এই হচ্ছে লতিটা, রান্না করার পর তো একদম অল্প হয়ে যায় লতি, জানোই। আর তরকারি সব ঢেকে রাখলাম। আমার কালকে যেই চাটনিটা আমি বানিয়েছিলাম সেটা তো রয়েছে অনেকটা, ফ্রিজে রাখা ছিল, সেটাই বের করে রাখলাম। আর এখন আমি যাচ্ছি ওইবার দিদিভাইদের খাবার দিতে, এই যে দিয়ে আসি, দিয়ে এসে পর্দা দুটো কেচে স্নান করব। চলো, এখন আমি স্নান করে চলে এসেছি। আমাদের 3 জনেরই সবারই স্নান হয়ে গেছে, বাবাই তো সকালে স্নান করে গেছে, তোমাদের দাদাভাইও স্নান করে নিয়েছে। তো 3 জনে একসাথে খেতে বসবো, ভাত বেড়ে নিয়েছি। আর ওই দিদিভাইরাও 2-3 রকম তরকারি দিয়েছিল, কী কী দিয়েছিল এখন আমার আর মনে পড়ছে না, কারণ আমি ভিডিওটা পরের দিনকে এডিট করছি তো তাই। তো সেই সব দিয়ে এখন এই যে খেতে বসবো। আর তোমাদের দাদাভাই আর বাবা এদের আর জামা ঠামা কিছু নেই, তো ওই জন্য অল টাইম এরকমই নাঙ্গপাঙ্গ হয়ে থাকে, এটা ইগনোর করো তোমরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার একটুখানি ঘুমানোর চেষ্টা করব, যদি ঘুম আসে। তারপর সন্ধেবেলা আবার যাব, মেলায় যাব, একটু বাজারে যাব, দেখতে থাকো।
গুড ইভিনিং গাইস। এখন আমরা একটু বেরোচ্ছি। আমাদের এখানে পৌষ মেলা হচ্ছে, অনেক দিনই শুরু হয়েছে, প্রায় 1 সপ্তাহ কি 10 দিন মতো শুরু হয়ে গেছে। তো বাবার পরীক্ষার জন্য তো এতদিন যেতে পারছিলাম না, আর আজকে পরীক্ষা হলো বাবার, আর 5 তারিখে পরীক্ষা আছে, 4 দিন ছুটি আছে। ওই জন্য আর একটু পয়লা বৈশাখে বাবার জন্য জামা প্যান্ট কেনার আছে, সেই জন্য যাচ্ছি। আবার তারপরে আবার যেতে পারবো কি পারবো না। বাবা রেডি হয়ে গেছে, এখন সারা দুপুর ঘুমোয়নি, খেলে আসলো ফুটবল, এখন ঘুম পাচ্ছে ও। তো চলো, আর অনেকদিন ওই বাড়িতেও যাইনি, এখান থেকে আমার মার বাড়িতেও একটু যাবো, আর গিয়ে দেখা করে আসবো। তো চলো, এই যে আজকে এই কুর্তিটা পরলাম, এই হচ্ছে ফুল লুক আজকের। তো চলো দেখতে থাকো। এই তো আমরা মেলায় চলে এসেছি, আর এবারের মেলাটা দেখছি একটু ফাঁকা ফাঁকাই আছে, নাকি আমরা প্রথম দিকে এসেছি বলে এরকম ফাঁকা ফাঁকা। তো বাবা এখানে এই যে কার্টুন ক্যারেক্টারের স্ট্যাচু দেখছিল, একটা স্ট্যাচুর দাম 300 টাকা। আমি বললাম, ও নিয়ে কি করবি, তো সেই শোপিসের মতো সাজিয়ে রাখতে হবে। তো আর নিয়ে নিই, এখন এসেছি একটু আইসক্রিম খেতে। চকলেটটা আমি খাই না, ওপরে চকলেটগুলো ছিল রবীন্দ্র নৃত্য সর্বসাধারণ সঙ্গীত প্রতিযোগিতার আসর। রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার আসরে আমরা প্রবেশ করব। মেলায় এসে খুব গরম লাগছিল, ভাবলাম কি একটু কুলফি বা আইসক্রিম খাই। এখানে কুলফিটা নিলাম, এবার ফ্লেভার অনুযায়ী যে দাম আলাদা আলাদা তা তো আমি জানি না, এমনি তো বাজার থেকে 40 টাকা করে খাই। এখানে এই ফ্লেভারটার দাম নাকি নেওয়ার পরে বলছে কি 70 টাকা। চিন্তা করতে পারো, তাই তোমাদের দাদাভাই বলছে কেমন খেতে, 70 টাকা দাম নিল। তো আমার তো অতটা ভালো লাগেনি, ওকে একটু খাওয়ালাম। তো এই দেখো, এখানে ফটো তোলার সেলফি স্ট্যান্ড টাইপের এরকমও ছিল। এখন দেখছি সব জায়গায়, মেলায় বলো অনুষ্ঠান বাড়িতে বলো, এরকম একটা মানে ভিডিও করার এরকম অপশান থাকবেই। তো আমিও ওখানে করিনি, মেলার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করতে পারবো না বাবা, অতটা প্রফেশনাল এখনও হয়ে পারিনি। তো এই যে দেখো, মেলায় ভিড় কম ছিল বলে ঘুরতে বেশ ভালোই লাগছিলো। অতিরিক্ত ভিড় হলে না ওই ঠেলাগুতো খেতে ভালো লাগে না। এখানটায় কি সুন্দর করে স্টেজটা করেছিল, এবার একদম ইউনিক টাইপের, একদম দেখো গোল ডিম্বাকৃতির মতো, আবার মাঝখানে একটা ঠাকুর, দুর্গা ঠাকুর মনে হলো, দুর্গা ঠাকুরের মূর্তি এরকম দেয়া রয়েছে। কেন এটা করেছে আমি সঠিক জানি না, তবে ভালোই লাগছিল। আর এখানে এবার দেখছি চেয়ারের ব্যবস্থাও করেছে। অন্যবার এমনি মাঠের মধ্যেই বসতে হয় সবাইকে, এবার চেয়ারের ব্যবস্থা করে খুব ভালো করেছে। মানুষ এসে এখানে একটু বসে হাওয়া খেতেও পারবে। আর আমাদের এই সোনালী মাঠের মেলায় প্রচুর ভিড় হয়। এই চৈত্র মেলাটা 1 মাস মতন হয়, বেশ একদম পয়লা বৈশাখের পর পর্যন্ত হবে মেলাটা, খুব ভিড় হয়। এখন দেখো প্রথম দিকে তাও ভালোই ভিড় আছে, অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান হয় ওখানে, আজকেও হচ্ছিল। তো এবার আমরা চলে আসলাম একটু কেনাকাটা করব, তাই দোকানে। এখানে কানের দুল, ক্লিপ, এইসব রয়েছে, চুড়ি টুড়ি, যেগুলো মেয়েদের দেখলেই আর কি চোখ চলে যায় যেসব দোকানে। তো এখানে থেকে আমি 2টো কানের পছন্দ করেছিলাম, তার মধ্যে থেকে একটা নিয়েছি, সেটা বাড়ি গিয়েই দেখাবো। আর এখানেও আর একটা দোকানে আসলাম, এখান থেকে একটা ক্লিপ কিনেছিলাম আমি। আরও কিছু বাবাই কিছু দেখছিল নেবে কিনা, পেন টেনগুলো দেখছিল, তারপর আবার নেয়নি। তো এখানে এই ধরনের হারগুলো বেশ ভালো লাগছিলো, কিছু ক্রাঞ্চিস ছিল, ভালো লাগছিল দেখতে, সেগুলো দেখলাম। কিনি আর না কিনি, সব দোকান ঘুরে একটু দেখবো, সেটাই তো মেলায় গেলে তো এটাই হয়, তাই না? সেটাই করলাম। অনেক দোকান দেখলাম বন্ধ রয়েছে, এখনও দোকান চালু হয়নি, হয়তো আরও বেশ কিছুদিন পর থেকে চালু করবে। তো এই পুরো মেলাটা ঘুরলাম, বেড়ালাম। এখানে আবার কাপ প্লেটের দোকানগুলো ছিল, মানে ফাইবারের জিনিসপত্র, চীনামাটির জিনিসপত্র, কাচের জিনিসপত্র যেগুলো থাকে, বিশাল বড় একটা দোকান বসে। প্রত্যেকবারই এই জায়গাটায় বসে এই দোকানটা। তো ওখান থেকেও দেখলাম, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম। এবার মেলার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গেলাম, তোমাদের দাদাভাইয়ের গাড়িতে পেট্রোল ছিল না, তাই একটু পেট্রোল পাম্পে গেলাম, তেল ভরে নিয়ে তারপরে গেলাম বাবাইয়ের জামা প্যান্ট কিনতে। কসমো বাজারে এসেছিলাম, বাবাইয়ের পয়লা বৈশাখের জন্য একটা হাফ জামা, হাফ প্যান্ট, এটাই কিনেছি। হয়েছে বড় বড় ঠিক। কেনাকাটা করে চলে গেছিলাম ফুচকা খেতে, আর কিছু খাবার দাবার বাড়িতে নিয়ে যাব সেই কারণে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন, আমার পেছনেই আমার স্কুল, ছোটোবেলার কুমুদিনী স্কুল। আর তোমাদের দাদাভাই ওই যে দোকানে, মোমোর দোকানে দাঁড়িয়ে রয়েছে, ভাজা মোমো নিয়ে যাব বাড়ির জন্য, তাই। আর এখান থেকে ফুচকা খেলাম আমি, আর তোমাদের দাদাভাই জল ফুচকা খেলাম, বাবাই খেলো দই ফুচকা। তো গাইস, এখন আমি এই বাড়িতে এসেছি, মা চা দিল, এখন চা খাচ্ছি। আর মোমো নিয়ে এসেছিলাম, ভাজা মোমো, তাই খেয়েছি, এসেই খেয়েছি, সেটা শ্যুট করা হয়নি। তবে চাটা খেয়ে নিই, ফ্যানের হাওয়ায় রেখে চাটা ঠান্ডাই হয়ে গেল।
তো আর আমরা একেবারে রাত্রে বাড়ি যাবো 11টার দিকে। তোমাদের দাদাভাই বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে, 11টা সাড়ে 11টার সময় বাড়ি যাবো। বাড়িতে আমার সব আছে, তরি তরকারি আছে। মাকে বললাম একটু ভাত করে দাও, ডিম সেদ্ধ করে দাও, তাই নিয়ে যাবো বাড়ি গিয়ে। তাহলে আর রান্না করতে হবে না আমার অত রাতে। তো চলো চাটা খেয়ে নিই, বাড়ি গিয়ে কথা হচ্ছে একেবারে, ঠিক আছে? তো গাইস এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর বাবা এই যে শুয়ে পড়েছে, ঘুমোয়নি যদিও। আর আমাদের এখনও খাওয়া হয়নি, আমরা তোমাদের দাদা ভাইয়ের খাওয়া বাকি, আমরা দুজন খাবো এখন। আর বাবাই ওই বাড়ি থেকে খেয়ে এসছে, মা ওকে খাইয়ে দিয়েছে ভাত। তো আর মার বাড়ির থেকে ভাত করে দিল, ভাত নিয়ে আসলাম। এখন শুধু তরকারিগুলো গরম করব, করে খাওয়া দাওয়া করে নেবো। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন কটা বাজে যেন 11:30, 12:30। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।